আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট দিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। রক্তদান জীবন বাঁচায়, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে রয়েছে আরো অনেক বড় একটি দায়িত্ব। কারণ একজন মানুষ যখন স্বেচ্ছায় রক্তদান করেন, তখন তিনি শুধু নিজের শরীর থেকে কিছু রক্ত দেন না, তিনি আসলে অন্য একজন অচেনা মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব সমাজের হাতে তুলে দেন। সেই রক্ত কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, কিন্তু প্রয়োজনের মুহূর্তে সেটি হয়ে উঠতে পারে কোনো রোগীর কাছে বেঁচে থাকার সবচেয়ে বড় আশ্রয়। আর ঠিক এখানে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে রক্ত মানুষ স্বেচ্ছায় দিচ্ছেন, সেই রক্ত যদি কোনোভাবে বেআইনি লেনদেন, অনিয়ম বা পাচারের অভিযোগের সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে বিষয়টি আর শুধুমাত্র প্রশাসনিক গাফিলতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রশ্ন ওঠে মানুষের জীবন নিয়ে, প্রশ্ন ওঠে মানুষের বিশ্বাস নিয়ে, আর প্রশ্ন ওঠে গোটা স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে। রক্ত প্লাজমা নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এখন আরো কড়া নজরদারির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তের পাশাপাশি তৈরি হতে পারে নতুন গাইডলাইন। রক্ত সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষা, সংরক্ষণ, রোগীকে সরবরাহ, রক্তের বিভিন্ন উপাদান আলাদা করা এবং প্রয়োজন অনুযায়ী অন্যত্র পাঠানো, প্রতিটি ধাপে কিভাবে নজরদারি বাড়ানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে। আর এই গোটা ব্যবস্থাকে আরো ভালোভাবে বুঝতে এবং ভবিষ্যতের জন্য নিয়ম তৈরি করতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের উদ্যোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এখানে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক কোথায় হচ্ছে অনিয়ম? কতটা রক্ত সংগ্রহ করা হচ্ছে, তার কতটা ব্যবহার হচ্ছে, কতটা সংরক্ষণ করা হচ্ছে, কতটা রোগীদের দেওয়া হচ্ছে, কতটা অন্য ব্লাড ব্যাংক বা হাসপাতালে পাঠানো হচ্ছে, আর রক্ত থেকে আলাদা করে প্লাজমা বা অন্যান্য উপাদানের শেষ গন্তব্যই বা কোথায়? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন তদন্তের গুরুত্ব এতটা বেড়ে গিয়েছে। প্রথমেই বুঝে নেওয়া যাক, একজন মানুষ রক্তদান করার পর সেই রক্তের সঙ্গে কি ঘটে। রক্তদাতার কাছ থেকে সংগ্রহ করা রক্ত সাধারণত সরাসরি কোনো রোগীর শরীরে দেওয়া হয় না। প্রথমে সেটি নির্দিষ্ট ব্লাড ব্যাংক বা ব্লাড সেন্টারে যায়, সেখানে প্রয়োজনীয় পরীক্ষা করা হয়, রক্ত নিরাপদ কিনা তা যাচাই করা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী সেই রক্তকে বিভিন্ন উপাদানে ভাগ করা সম্ভব। লোহিত রক্তকণিকা বা আরবিসি, প্লেটলেট এবং প্লাজমা, প্রতিটি উপাদানেরই চিকিৎসা ক্ষেত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। কোনো রোগীর ক্ষেত্রে লোহিত রক্তকণিকার প্রয়োজন হতে পারে, কোনো রোগীর প্রয়োজন হতে পারে প্লেটলেটের, আবার নির্দিষ্ট চিকিৎসায় প্রয়োজন হতে পারে প্লাজমার। অর্থাৎ একজন মানুষ যে 1 ইউনিট রক্ত দান করলেন, সেটি চিকিৎসা ব্যবস্থার কাছে অত্যন্ত মূল্যবান একটি সম্পদ, আর সেই কারণেই প্রতিটি ইউনিটের হিসেব থাকা জরুরি। কোথা থেকে রক্ত সংগ্রহ করা হলো, কোন রক্তদান শিবির থেকে এলো, কত ইউনিট সংগ্রহ হলো, কত ইউনিট পরীক্ষা করে ব্যবহারযোগ্য হলো, কতটা সংরক্ষণ করা হলো, কতটা রোগীকে দেওয়া হলো, কতটা অন্যত্র পাঠানো হলো, আর কতটা রক্তের উপাদান আলাদা করা হলো। এই প্রতিটি প্রশ্নের উত্তর নথিতে থাকার কথা। এমনকি রক্ত থেকে প্লাজমা আলাদা করার পর সেই প্লাজমার কি হলো তারও হিসেব থাকা প্রয়োজন। কোথায় রাখা হলো, কতটা ব্যবহার করা হলো, কোন হাসপাতাল বা প্রতিষ্ঠানে পাঠানো হলো, কোন উদ্দেশ্যে পাঠানো হলো, এই তথ্যগুলির কোনো জায়গায় অসঙ্গতি থাকলে সেখান থেকে তৈরি হতে পারে সন্দেহ। আর অভিযোগ উঠছে কিছু ক্ষেত্রে সেই হিসেবেই নাকি অসঙ্গতি দেখা গিয়েছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংক বা ব্লাড সেন্টারের কার্যকলাপ তদন্তের আওতায় এসেছে। তদন্তকারীরা রক্ত সংগ্রহ থেকে শুরু করে রোগীদের মধ্যে রক্ত বিতরণ গোটা প্রক্রিয়া খতিয়ে দেখছেন। বিশেষ নজরে এসেছে রক্তের উপাদান ভিন রাজ্যে পাঠানোর বিষয়টি। কারণ রক্ত কোনো সাধারণ পণ্য নয়, এটি এমন একটি উপাদান যার সঙ্গে সরাসরি মানুষের জীবন জড়িত। তাই এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বা রক্তের উপাদান পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম, অনুমতি বা নথিপত্রের প্রয়োজন হতে পারে। সেই নিয়ম মেনে অনুমতি নেওয়া হয়েছিল কিনা, এটাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অনুমতি নেওয়া হয়ে থাকে, তাহলে সেই অনুমতির ভিত্তি কি ছিল,
কত পরিমাণ রক্ত বা রক্তের উপাদান পাঠানো হয়েছিল, কোন সংস্থার কাছে পাঠানো হয়েছিল, কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, পরিবহনের সমস্ত নথি কি রয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর সঙ্গে কোনো অর্থের লেনদেন হয়েছিল কিনা, এই প্রশ্নগুলির উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসার কথা। আর এখানেই সবচেয়ে বেশি আলোচনা এসেছে প্লাজমা। প্লাজমা রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ, চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োজন রয়েছে। ফলে রক্ত থেকে পাওয়া প্লাজমার সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযোগ উঠছে কিছু ক্ষেত্রে প্লাজমা ভিন রাজ্যের সংস্থার কাছে পাঠানো হয়েছে। কোথায় পাঠানো হয়েছিল, কেন পাঠানো হয়েছিল, কিভাবে পাঠানো হয়েছিল, কোন অনুমতির ভিত্তিতে পাঠানো হয়েছিল, কত পরিমাণ পাঠানো হয়েছিল এবং তার বিনিময়ে কোনো অর্থ লেনদেন হয়েছিল কিনা, এই প্রশ্নগুলির উত্তর এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াচ্ছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন, অভিযোগ মানে অপরাধ প্রমাণ নয়। আবারও বলা হচ্ছে যে অভিযোগ মানেই কিন্তু অপরাধ প্রমাণ নয়। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়মিত রক্তদান শিবির হয়। বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান এবং নানা সংগঠনের উদ্যোগে মানুষ স্বেচ্ছায় রক্ত দেন। এই শিবিরগুলি রক্তের যোগান ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু একটি রক্তদান শিবির আয়োজন করা মানেই শুধু মানুষকে রক্ত দিতে উৎসাহিত করা নয়, এর সঙ্গে রয়েছে একাধিক প্রশাসনিক এবং চিকিৎসাগত দায়িত্ব। ধরা যাক যে একটি শিবির থেকে 100 ইউনিট রক্ত সংগ্রহ হলো, তাহলে সেই 100 ইউনিটের হিসেব কোথায়, কত ইউনিট পরীক্ষা করে ব্যবহারযোগ্য হলো, কত ইউনিট রোগীদের দেওয়া হলো, কত ইউনিট অন্য হাসপাতালে পাঠানো হলো, বা কত ইউনিট নষ্ট বা বাতিল হলো, আর সেই রক্ত থেকে কতটা প্লাজমা বা অন্যান্য উপাদান তৈরি হলো, এই সব কিছুর একটি পরিষ্কার রেকর্ড থাকা খুব দরকার। কারণ রক্ত সংগ্রহের পর তার গতিপথ যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে সেখানেই তৈরি হতে পারে বড় সমস্যা। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এমন অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের একাধিক ব্লাড সেন্টারের বিরুদ্ধেও পদক্ষেপের খবর সামনে এসেছে। এমনকি কিছু জায়গায় রক্তদান শিবির আয়োজনের উপর নিষেধাজ্ঞার খবরও প্রকাশ্যে এসেছে। অর্থাৎ বিষয়টি এখন শুধুমাত্র অভিযোগের পর্যায়ে নেই, প্রশাসনিক স্তরেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। আর এই বিষয়ে সবচেয়ে যে বিষয়টির দিকে নজর দেওয়া দরকার, যে কোনো অনিয়ম যদি ধরা পড়ে তাহলে তার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা থাকবে, এই প্রশ্নের উত্তর বা এই নতুন গাইডলাইনের ক্ষেত্রেও কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া জগদীঘাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 70125। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেমনটা বলছিলাম যে কিছু প্রশ্নের উত্তর আমাদের খোঁজা দরকার, কারণ শুধু নিয়ম তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো সেই নিয়ম বাস্তবে মানা হচ্ছে কিনা। কাগজে একটি নিয়ম থাকলো কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে কিনা দেখার কোনো কার্যকর ব্যবস্থা না থাকলে সেই নিয়মের মূল্য কতটা। তাই বিশেষজ্ঞ কমিটির সামনে সম্ভবত সবচেয়ে বড় কাজ হবে এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে রক্তের পুরো গতিপথ সহজে অনুসরণ করা যায়। একজন রক্তদাতা রক্ত দিলেন, সেখান থেকে শুরু হলো একটি তথ্যের যাত্রা। রক্ত কোথায় সংগ্রহ হলো,
কখন সংগ্রহ হলো, কোন ব্লাড সেন্টারে গেল, কি পরীক্ষা হলো, কতটা ব্যবহারযোগ্য হলো, কোন উপাদান আলাদা হলো, কতটা সংরক্ষণ করা হলো, কোন রোগীর জন্য ব্যবহার করা হলো। আর যদি অন্যত্র পাঠানো হয় তাহলে কোথায় পাঠানো হলো এবং কেন পাঠানো হলো। এই প্রতিটি ধাপের তথ্য যদি একটি নির্ভরযোগ্য ডিজিটাল ব্যবস্থায় থাকে তাহলে অনিয়ম শনাক্ত করা অনেক ক্ষেত্রে সহজ হতে পারে। ধরা যাক একটি ব্লাড সেন্টারে নির্দিষ্ট সময়ে 1000 ইউনিট রক্ত সংগ্রহ করেছে, তার মধ্যে কত ইউনিট ব্যবহার হয়েছে, কত ইউনিট অন্যত্র পাঠানো হয়েছে এবং কত ইউনিট বিভিন্ন উপাদানের ভাগ হয়েছে, তার হিসেব যদি সিস্টেমে থাকে তাহলে সংখ্যার অমিল সহজেই ধরা পড়তে পারে। এক জায়গায় যদি দেখা যায় যে সংগ্রহের পরিমাণের সঙ্গে ব্যবহার বা সরবরাহের হিসেব মিলছে না, তাহলে সেই জায়গায় অডিট বা তদন্ত করা সম্ভব। তবে শুধু প্রযুক্তি থাকলেই হবে না, তথ্য সঠিকভাবে আপলোড করা হচ্ছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ, রেকর্ড পরিবর্তন করা হচ্ছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ, নিয়মিত অডিট হচ্ছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন মানবিক নজরদারি এবং প্রশাসনিক জবাবদিহি। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বৈধ রক্ত সরবরাহ যেন কোনোভাবেই ব্যাহত না হয়। কারণ অনিয়ম বন্ধ করতে গিয়ে যদি এমন কোনো ব্যবস্থা তৈরি হয় যার ফলে হাসপাতালগুলিতে প্রয়োজনীয় রক্ত পৌঁছতেই সমস্যা হয়, তাহলে তার সবচেয়ে বড় ক্ষতি হবে সাধারণ রোগীদের। জরুরি অস্ত্রোপচার, দুর্ঘটনায় আহত রোগী, প্রসূতি, থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার আক্রান্ত মানুষ, বিভিন্ন জটিল চিকিৎসার রোগী। অনেক ক্ষেত্রেই রক্ত বা রক্তের উপাদান সময় মতো না পাওয়া গেলে চিকিৎসা কঠিন হয়ে যেতে পারে। তাই একদিকে যেমন বেআইনি রক্ত ব্যবসা বা পাচারের অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যদিকে বৈধ রক্ত সরবরাহ ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। এই ভারসাম্যটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন গাইডলাইনের ক্ষেত্রে তাই কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, স্বচ্ছতা। কোন রক্ত কোথা থেকে এলো এবং কোথায় গেল তার সম্পূর্ণ ট্র্যাকিং রাখতে হবে, জবাবদিহি করতে হবে। কোন রক্ত বা রক্তের উপাদান নিয়মের বাইরে গেলে দায় কার তা স্পষ্ট হওয়া দরকার। অনুমতি নিতে হবে, বিশেষ করে ভিন রাজ্যের রক্ত বা রক্তের উপাদান পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি বা নথি যাচাই করা দরকার। আর্থিক স্বচ্ছতা, রক্তের কোনো উপাদান নিয়ে বৈধ আর্থিক লেনদেন হয়ে থাকলে তার সম্পূর্ণ হিসেব থাকা প্রয়োজন। এছাড়াও নজরদারি রাখতে হবে, শুধু অভিযোগ ওঠার পরে নয়, নিয়মিত অডিট এবং পরিদর্শনের মাধ্যমে অনিয়ম আগে থেকেই চিহ্নিত করার ব্যবস্থা থাকা দরকার। দ্রুত ব্যবস্থা নিতে হবে, কোনো অসঙ্গতি ধরা পড়লে তদন্ত শুরু হতে যেন দীর্ঘ সময় না লাগে, কারণ রক্তের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এখানেই প্রশ্ন উঠছে, এই তদন্তের পর কি হতে পারে? যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির সুনাম রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত মানেই অপরাধ প্রমাণ নয়। আবারও বলছি, একটা তদন্ত বা একটা অভিযোগ উঠলো মানেই যে তিনি অপরাধী হয়েছে এমনটা কিন্তু নয়, সেখানে কিন্তু প্রমাণ হয় না। এই বিষয়টি সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে অভিযোগের কথা জানানো হবে, তদন্তের কথা জানানো হবে, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যাবে না। তথ্য এবং প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্তে পৌঁছতে হবে, কারণ রক্তের সঙ্গে মানুষের আবেগ জড়িত, আর আবেগের সঙ্গে যখন কোনো গুরুতর অভিযোগ যুক্ত হয় তখন ভুল তথ্য আরো বেশি করে ক্ষতি করতে পারে। তাই প্রয়োজন তথ্যভিত্তিক তদন্ত এবং স্বচ্ছতা বা স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া। এখানে আরো একটি বড় বিষয় হলো রক্তদাতার বিশ্বাস। ধরুন একজন মানুষ যখন রক্তদান করেন তখন তিনি জানেন না তার রক্ত শেষ পর্যন্ত কোন রোগীর কাছে যাবে, তিনি শুধু বিশ্বাস করেন এই রক্ত কোনো না কোনো মানুষের জীবন বাঁচাতে ব্যবহার হবে। এই বিশ্বাসটাই রক্তদান ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাস ভেঙে গেলে শুধু একজন দাতার ক্ষতি হয় না, ভবিষ্যতে মানুষ রক্তদান করতে উৎসাহ হারাতে পারেন, আর তার প্রভাব পড়তে পারে পুরো রক্ত সরবরাহ ব্যবস্থার উপর। তাই রক্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা শুধু প্রশাসনিক প্রয়োজন নয়, এটি ভবিষ্যতে রক্তদানের সংস্কৃতিকে শক্তিশালী রাখারও অন্যতম শর্ত হয়ে দাঁড়াবে। একইভাবে রোগীর পরিবারের দিকটাও দেখতে হবে। যখন কোনো রোগীর জরুরি রক্ত প্রয়োজন হয় তখন পরিবারের সদস্যদের কাছে প্রতিটি মিনিট
গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা হাসপাতালের কাউন্টারে দাঁড়ান, ব্লাড ব্যাংকে যোগাযোগ করেন, পরিচিতদের ফোন করেন, সামাজিক মাধ্যমে রক্তের আবেদন করেন, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যোগাযোগ করেন। এই পরিস্থিতিতে যদি রক্তের সরবরাহ ব্যবস্থার উপর মানুষ আস্থায় না রাখতে পারে বা আস্থা না থাকে, তাহলে সমস্যাটা আরো জটিল হয়ে যায়। তাই রক্ত ব্যবস্থাপনার প্রতিটি স্তরে আস্থা তৈরি করা প্রয়োজন। ব্লাড ব্যাংকে জানাতে হবে তার কাছে কত রক্ত রয়েছে, হাসপাতালকে জানাতে হবে প্রয়োজন অনুযায়ী কিভাবে রক্ত পাওয়া যাবে, প্রশাসনকে জানাতে হবে কোন জায়গায় ঘাটতি তৈরি হয়েছে, আর রোগীর পরিবারকে জানাতে হবে যে ব্যবস্থা স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। এই পুরো ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ডিজিটাল ট্র্যাকিং বড় ভূমিকা নিতে পারে, কিন্তু তার সঙ্গে দরকার নিয়মিত পরিদর্শন, প্রয়োজনে তৃতীয় পক্ষের অডিট, নথিপত্র যাচাই, রক্তদান শিবিরের নিয়মিত পর্যবেক্ষণ এবং ব্লাড সেন্টারগুলির কার্যকলাপের উপর নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা। শুধু একটি অভিযোগের উপর ব্যবস্থা নিলে হবে না। এখানে প্রশ্ন উঠছে, আগামী দিনে যাতে একই ধরনের অভিযোগ উঠতে না পারে তার জন্য স্থায়ী ব্যবস্থা কি? সেই জায়গাতেই নতুন গাইডলাইনের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ একটি ভালো নিয়মের উদ্দেশ্য শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে অনিয়ম করার সুযোগই কমে যায়। আর সেখানেই প্রয়োজন স্বচ্ছতা, প্রযুক্তি এবং জবাবদিহির সমন্বয়। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ারও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এ গ্রেডেড হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানা ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নম্বর 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেটা বলছিলাম, সবশেষে ফিরে আসা যাক সেই সাধারণ প্রশ্নে, যে প্রশ্নের উত্তর আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষ রক্ত দিলেন, তিনি কোনো অর্থ চাননি, তিনি কোনো ব্যক্তিগত লাভের কথা ভাবেননি, তিনি শুধু চেয়েছেন তার রক্ত যেন কোনো প্রয়োজনীয় মানুষের কাজে লাগে। এই সরল বিশ্বাসের মর্যাদা রাখাই গোটা স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব। তাই রক্তের প্রতিটি ইউনিটের হিসেবে রাখতে হবে কোন দাতার কাছ থেকে রক্ত এলো, কোথায় পরীক্ষা হলো, কোথায় সংরক্ষণ করা হলো, কতটা রোগীকে দেওয়া হলো, কতটা অন্যত্র পাঠানো হলো এবং রক্ত থেকে পাওয়া উপাদানগুলির শেষ গন্তব্য কি। সবকিছুর উত্তর থাকা দরকার, কারণ রক্তের ক্ষেত্রে একটি ছোট অসঙ্গতিও বড় প্রশ্ন তৈরি করতে পারে। কোনো রক্ত কোথায় গেল তা যদি জানা না যায় প্রশ্ন উঠবে। কোনো উপাদান কেন অন্যত্র পাঠানো হলো তার নথি যদি না থাকে প্রশ্ন উঠবে। কোনো আর্থিক লেনদেন হলে তার হিসেব যদি না থাকে তা সেক্ষেত্রেও প্রশ্ন উঠবে। আর সেই প্রশ্নগুলির উত্তর যত দ্রুত এবং স্বচ্ছভাবে দেওয়া যাবে ততই মানুষের আস্থা বাড়বে। রক্ত ও প্লাজমা নিয়ে ওঠা অভিযোগ শুধু তা একটি ঘটনা নয়, এটি আমাদের সামনে গোটা রক্ত ব্যবস্থাপনার একটি বড় ছবি তুলে ধরেছে। প্রশ্ন তুলেছে রক্ত সংগ্রহের পদ্ধতি নিয়ে, প্রশ্ন তুলেছে ব্লাড ব্যাংকের হিসেব নিয়ে, প্রশ্ন তুলেছে রক্তের উপাদানের গতিপথ নিয়ে, প্রশ্ন তুলেছে আন্তঃরাজ্য সরবরাহের নিয়ম নিয়ে, প্রশ্ন তুলেছে রক্তদান শিবিরের উপর নজরদারি নিয়ে, আর সবচেয়ে বড় প্রশ্ন তুলেছে মানুষের বিশ্বাস নিয়ে। একজন রক্তদাতা যখন রক্ত দেন তখন তিনি জানেন না তার রক্ত দেওয়া বা তার দেওয়া রক্তের শেষ গন্তব্য ঠিক কোথায়। তিনি শুধু বিশ্বাস করেন স্বাস্থ্য ব্যবস্থা সেই রক্তের সঠিক ব্যবহার করবে।
এই বিশ্বাসের সঙ্গে কোনো আপোষ করা যায় না। একইভাবে একজন রোগীর পরিবার যখন রক্তের জন্য হাসপাতালে আসে তখন তারাও বিশ্বাস করেন প্রয়োজনীয় সময়ে ব্যবস্থা তাদের পাশে থাকবে, সেই বিশ্বাসও ভাঙা যাবে না। তাই সামনে এখন দুটো সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসবের পাশাপাশি যে দিকটাতে আরো বেশি নজর দেওয়া যেতে পারে যে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে রক্তদাতার বিশ্বাস এবং রোগীর অধিকার দুটি যাতে সুরক্ষিত থাকে। কারণ শেষ পর্যন্ত রক্ত কোনো সাধারণ পণ্য নয়, এটি মানুষের শরীর থেকে আসে, মানুষের জীবন বাঁচাতে ব্যবহার হয় এবং এর প্রতিটি ফোঁটার সঙ্গে জড়িয়ে থাকে মানবিকতার একটি গল্প। একজন দাতা হয়তো কোনো অচেনা মানুষকে কোনোদিনও দেখবেনও না, কিন্তু তার দেওয়া রক্ত হয়তো কোনো দুর্ঘটনায় আহত একজনকে বাঁচাবে, হয়তো কোনো প্রসূতির চিকিৎসায় কাজে লাগবে, হয়তো কোনো থ্যালাসেমিয়া রোগীকে নতুন করে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেবে, হয়তো কোনো ক্যান্সার রোগীর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। তাই সেই রক্তের প্রতি অবহেলা শুধু একটি প্রশাসনিক ভুল নয়, এটি মানুষের বিশ্বাসের প্রতি অবহেলা। এই কারণেই তদন্তের ফল কি হয়, নতুন গাইডলাইনে কি পরিবর্তন আসে এবং ভবিষ্যতে নজরদারি কতটা শক্তিশালী হয় তার দিকেই নজর থাকবে। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে নির্দোষদের সুনাম রক্ষার দায়িত্বও প্রশাসনের। কিন্তু দুই ক্ষেত্রে একটি বিষয় নিশ্চিত করতে হবে, রক্ত ব্যবস্থাপনা যেন আরো স্বচ্ছ হয়। আর কোন রক্ত কোথা থেকে এলো, কোথায় গেল, এই প্রশ্নের উত্তর যেন আর অন্ধকারে না থাকে। কারণ রক্তদাতা জানতে চান তার দেওয়া রক্ত সঠিক জায়গায় পৌঁছেছে কিনা, রোগী জানতে চান প্রয়োজনের সময়ে নিরাপদ রক্ত পাওয়া যাবে কিনা, আর সাধারণ মানুষ জানতে চান যে স্বাস্থ্য ব্যবস্থার উপর তারা বিশ্বাস করেন সেই বিশ্বাস বা সেই ব্যবস্থা কি সত্যি সেই বিশ্বাসের মর্যাদা রাখছে। এই প্রশ্নের উত্তর শুধু আজ নয়, আগামী দিনেও গুরুত্বপূর্ণ থাকবে, কারণ রক্তদান থামবে না, মানুষ রক্ত দিয়ে যাবেন, হাসপাতালে রোগীর প্রয়োজন থাকবে, ব্লাড ব্যাংকের প্রয়োজন থাকবে, প্লাজমা এবং রক্তের বিভিন্ন উপাদানের প্রয়োজন থাকবে। তাই ব্যবস্থাটাকেও আরো শক্তিশালী হতে হবে, স্বচ্ছ হতে হবে, জবাবদিহিমূলক হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক হতে হবে। শেষ কথা একটাই, রক্তের প্রতিটি ফোঁটার হিসেব থাকতে হবে, কোথা থেকে এলো কোথায় গেল তার জবাব থাকতে হবে। রক্তদাতার বিশ্বাসের সঙ্গে কোনো আপোষ নয়, রোগীর জীবনের সঙ্গে কোনো আপোষ নয়, আর রক্তের নামে কোনো বেআইনি কারবারের জায়গাও নয়। তদন্ত হবে, প্রমাণ সামনে আসবে, নতুন নিয়ম তৈরি হবে, নজরদারি আরও বাড়বে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের প্রশ্ন একটাই থাকবে, রক্ত কি সত্যিই পৌঁছচ্ছে সেই মানুষের কাছে যার জীবন বাঁচাতে সেটি দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি, কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,